বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদের সামনে আসব। আপনাদের সাথে আমি প্রায় প্রতিনিয়ত থাকার চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কোথায় আছি। এই যে আমাদের রিয়েলাইজেশনটা, আমাদের আজকে কি অবস্থা, আমরা কি করছি, আমরা কি করতে যাচ্ছি। আজকে আপনারা যারা দেশে আছেন তারা অনেকটাই বুঝেন, এবং দেশের বাইরে যারা আছেন তারা অনেক টেনশনে আছেন, কিন্তু প্রকৃতভাবে আপনারা বুঝতে পারছেন না প্রকৃত ঘটনাটা কোথায়, কি হচ্ছে আমাদের। আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন এই দেশের মানুষগুলো কেমন জানি মলিন হয়ে গেছে, কথা বলতে পারে না। কোনো ফুর্তিতে তারা যেমন আনন্দ করতে পারে না, ঠিক তেমনি কোনো শোক অবস্থা শোয়ার মতো তার আগে যেমন আমরা ছোটোবেলা দেখতাম যে মানুষ একটা কেউ মারা গেলে, কোনো কষ্ট হলে মানুষ হাহাকার করে কান্না করতো, এখন সেই কান্নাটাও মানুষ ভুলে গেছে। একটা সময় ছিল যে দোকানায়, গ্রামে গঞ্জে দোকানের কোনায় কোনায় চায়ের মুড়গুলাতে অনেক কথা হতো। সেই কথাগুলোর মধ্যে প্রথম কথাই হতো রাজনীতি নিয়ে। আজকে এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, সেই দোকানগুলো সেই কলরবপূর্ণ সকাল এবং সন্ধ্যায়, বিশেষ করে বিকেলে যে কলরব থাকতো, যে কোলাহল থাকতো, যে মানুষের তর্কাতর্কি থাকতো, এগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে। এই যে মানুষের কথা না বলার যে অবস্থাটা, এখান থেকে আমাদের একমাত্র তুলে ধরতে পারে আমাদের তরুণ প্রজন্ম। আমরা যারা ফেল করেছি, ব্যর্থ হয়েছি, আমাদের কাছ থেকে ওরা শিক্ষা নিয়ে আমরা কোথায় ফেল করেছি, আমাদের কাছ থেকে এই রিয়েলাইজেশনটা ওদেরকে বুঝতে হবে, এবং পরবর্তীতে তারাই এগিয়ে যাবে। কারণ আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি বিশ্বাস করি আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি আজকের এই তরুণ প্রজন্ম যারা আমাদের ভালোবাসুক কিংবা ঘৃণা করুক, তারা এইটুকু জানে যে ভবিষ্যৎ বাংলাদেশ কিংবা ভবিষ্যৎ তাদের অস্তিত্ব অথবা ভবিষ্যৎ তাদের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হয়, কিভাবে রক্ষা করতে হবে। আজকে আমি সেই তরুণদের সাথেই কথা বলতে চাই, যে তরুণরা রিয়েলাইজেশনের মধ্যে থাকবে যে প্রিয় বন্ধুরা, আজকের যারা শাসক গোষ্ঠী আজ যখন সমাঝোতা, সৌহার্দ্য, জাতীয় ঐক্য বিনাশের অবাঞ্ছিত পথ ধরছে, ঘৃণা, বিদ্বেষ, বিভাজন ও প্রশ্নবিদ্ধ বিচারের নামে রক্তপিপাসায় মরিয়া হয়ে উঠছে, জাতীয় স্বার্থ, নিরাপত্তা, মর্যাদা যখন ভুলুণ্ঠিত, জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতি আজ যখন সত্যিকার অর্থে বিপন্ন, ধর্মপ্রাণ মানুষেরা আজকে এই সমস্ত বিষয়গুলো তো চরমভাবে আক্রান্ত। খুন, ধর্ষণ, লুণ্ঠন, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ যখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে, গ্রেফতার, নির্যাতনের মাধ্যমে যখন গণমাধ্যম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে, নির্ভয় সত্য উদ্ঘাটনের সৈনিকদের যখন কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, শাসক ও শোষিতের নামে বাংলাদেশকে যখন ভাগ করে ফেলা হচ্ছে, একদলীয় ঘৃণ্য সেই বাকশাল কায়েমের প্রবক্তারা যখন দেশকে আবার পরিণত করছে মৃত্যু আর আতঙ্কের জনপদে, এই ঘোর দুঃসময়ে জাতির সামনে আমরা কিছুই করতে পারিনি। আমরা কি সত্যি কিছু করতে চেয়েছিলাম? আমি জানি না প্রিয় বন্ধুরা, 144 ধারা ভঙ্গ না করে কেউ কখনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে কিনা। আমি জানি না আন্দোলন ছাড়া কেউ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পেরেছে কিনা। আমি জানি না ব্রিটিশদের কিভাবে আমাদের সেই সোনা সন্তানরা তাড়িয়েছিল, বুকের তাজা রক্ত না ঢেলে কি তাড়াতে পেরেছিল? পাকিস্তানিদের কিভাবে আমাদের সন্তানরা তাড়িয়েছিল, বুকের তাজা রক্ত ছাড়া কি তাড়িয়েছিল? আজকে যখন আমাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার সময়, আমরা ঠিক সেই সময় আমরা কেন যেন এত ভীতিকর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, আমরা ছায়াকে ভয় পাচ্ছি।
আমরা যে ভয়টা পাচ্ছি সেই ভয়কে যদি আমরা জয় করতে না পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের সার্বভৌমত্ব চরমভাবে লুণ্ঠিত হচ্ছে। আমরা জানি না আমাদের এই সন্তানরা সার্বভৌমত্ব লুণ্ঠনের মাঝ থেকে বড় হয়ে তারা এই জাতিকে কি দিতে পারবে। যে সন্তান তার বাবাকে দেখেছে 100, 200, 500, 1000 ভোট দিতে অন্যায়ভাবে, যে সন্তান ভোটের আগের দিনই তার বাবাকে, তার ভাইকে, তার মাকে ভোটটা শেষ করতে দেখেছে, সেই সন্তানের কাছ থেকে এই দেশ কি আশা করতে পারে? সেই জায়গা থেকে আমি বলতে চাই, প্রিয় বন্ধুরা, একটা জাতি সম্মিলিতভাবে, একটা জাতি হচ্ছে আকাঙ্ক্ষার নাম, আর রাষ্ট্র হচ্ছে সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিফলন সংগঠন। এখানে ক্ষমতা কেবল সেবার সুযোগ হওয়া উচিত, অথচ আজ দেশপ্রেম নামক সেবার অভাবে রাষ্ট্র পরিচালনায় অদক্ষতার কারণে রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ছে। এই ভেঙে পড়া আমাদের জীবন তো আজকে অনেকটাই চলে গেছে, কিন্তু আমাদের সন্তানরা, যাদের সামনে অনাগত একটা ভবিষ্যৎ পড়ে আছে, আপনারা, আমরা সবাই কি তাই চাই যে আমাদের সন্তানরা মেরুদণ্ডহীন ব্যাকবোন লেস হিসেবে বড় হয়ে উঠুক? ব্যাকবোন লেস হিসেবে কোনো জাতি কি কোনো দিন কোনো মর্যাদা ছিনিয়ে আনতে পারে? শিক্ষার বাইরে কোনো জাতি কি কোনো ভালো কিছু করতে পারে? একটা সুশিক্ষিত জাতি কি গড়তে পারে? নেপোলিয়ন তো বলেইছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। সেই কবেকার কথা। আজকালকার মারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন তাদের সন্তানরা প্রকৃত শিক্ষিত হচ্ছে? সমস্ত দেশ ছেয়ে গিয়েছিল GPA 5, কিন্তু পরীক্ষার সময়, পরীক্ষার আগের দিন, পরীক্ষার পূর্ব মুহূর্তে যখন নকল ছড়িয়ে পড়ে, যখন বাধ্য করা হয় যে কোনোভাবে ওই সন্তানদেরকে পাশ করাতে হবে, ফেল করানো যাবে না, শিক্ষকরা যখন তাদের বাসার বুয়া আয়াদের দিয়ে খাতা দেখান কিংবা ভাড়াটে কাউকে দিয়ে খাতা দেখান, যেভাবেই হোক ফেল করানো যাবে না, সেই সন্তান আমাদের এই জাতিকে কি দিতে পারে? প্রিয় বন্ধুরা, আসুন না আমরা সেই জাতিকে নিয়ে কথা বলি, সেই সন্তানকে নিয়ে কথা বলি, সেই সন্তানদের ভবিষ্যতের দিকে আমরা দৃষ্টি দেই, আগামী প্রজন্ম যাতে তার সন্তানদের বলতে পারে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই ঈশ্বরী পাটুনির মতো আমরা আবার দুধে ভাতে আমাদের সন্তানদেরকে রাখতে চাই। সেই জন্য আসুন না আমরা সবাই মিলে কাজ করি। এবং আমি আজকে এই সময়টায় বলতে চাই যে যারা অন্যায় করেছে তারা একাই দোষী না, যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে প্রতিনিয়ত তারাও দোষী। সেই হিসেবে আমরাও কিন্তু দোষী, আমরাও দায়ী। আমাদের চুলচেরা হিসাব করতে হবে, আমাদের পোস্টমর্টেম করতে হবে, আমাদের সেই মৃতদেহগুলোর মনের মৃত্যুর যেই অবস্থানটা আছে সেইখানে আমাদের পোস্টমর্টেম করতে হবে। কোথায় আমাদের ভুল ছিল, কোথায় আমরা পারিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে, কোথায় আমরা পারিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুসংগঠিত করতে। আসুন না আমরা সবাই মিলে এই কাজগুলো করি। এই কাজগুলোর জন্য আমার ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন এবং আমার ইনবক্সে আপনারা বিভিন্ন উত্তরগুলো আমাকে জানান, যাতে আমি আমার একার বুদ্ধিতে সব কিছু করা সম্ভব না। আমি, আপনি, আপনারা, আমরা সবাই মিলে আমরা কাজ করে দেখি না আমাদের সন্তানদের জন্য আমরা কি করতে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।